বাংলাদেশে ৩০,০০০ কর্মীকে পাঠানোর সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে ঢাকার চিঠি, এখনো জবাব দেয়নি কুয়ালালামপুর। সর্বস্ব দিয়েও যেতে ব্যর্থদের আর্তনাদ দেখার নেই কেউ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শুক্রবার রাত ১২টার পর মালয়েশিয়ায় অবতরণ করা বাংলাদেশি কর্মীদের ঢুকতে দিয়েছে দেশটির ইমিগ্রেশন। যদিও মধ্যরাতেই শেষ হয় বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির মেয়াদ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। নির্ধারিত ১০০ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে FWCMS প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সবশেষ সময়সীমা ভেদে দেওয়া হয় ৩১ মে পর্যন্ত। এদিকে বাংলাদেশ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার রাত ১২টার পরে অবতরণ করে মালয়েশিয়ার বিমানবন্দরে। ওই বিমানে থাকা বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পাস দিয়ে তাদের প্রবেশ করতে দিয়েছে কুয়ালালামপুর কর্তৃপক্ষ। অন্যদিকে ৩১ মে শুক্রবার বাংলাদেশ থেকে অনেক কর্মী সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করছেন। এক্ষেত্রে ইমিগ্রেশনের একটি সূত্র জানা যায়, কোনো কর্মী যদি তাদের স্ব দেশ থেকে ট্রানজিট অথবা সরাসরি ফ্লাইটে ৩১ মের ভেতরে তাদের দেশ ত্যাগ করে, তাহলে মালয়েশিয়ায় প্রবেশে তাদের কোনো বাধা নেই। এদিকে দুদেশের মধ্যকার চুক্তির পর ২০২২ সালের ৯ আগস্ট প্রথম দফায় ৫৩ জন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের মাধ্যমে এই পর্যন্ত প্রায় ৪,৭২,০০০ বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশ করেছেন। যদিও এই চুক্তিতে প্রায় ৫,২৭,০০০ বাংলাদেশি কর্মীর ডিমান্ড লেটার ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। আমরা চেয়েছি সবাই যেন আসতে পারে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে হয়তো সবাই আসতেই পারছেন না বা পারবেন না, কিন্তু পরবর্তীতে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। অন্তত যাদের ক্ষেত্রে এই ভিসা ইস্যু করা হয়েছে তাদের ক্ষেত্রে যেন অন্তত ডেডলাইনকেই রিল্যাক্স করা। চাহিদাপত্র থাকা বাংলাদেশে আটকা পড়া প্রায় ৩০,০০০ কর্মীকে পাঠানোর সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে সম্প্রতি ঢাকার পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও কুয়ালালামপুরের পক্ষ থেকে এখনও কোনো জবাব দেওয়া হয়নি। ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে কোনো সিন্ডিকেটের মাধ্যমে যাতে কর্মী নিয়োগ না হয় সে ব্যাপারে প্রবাসী মন্ত্রণালয়কে শক্ত অবস্থান নিতে হবে বলেও জানান মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির নেতারা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। চলছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। ৮ রাজ্যের ৫৭টি আসনে প্রায় ১১ কোটি ভোটার ৯০৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এই দফার ভোটে নজর থাকবে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে। তৃণমূলের অভিষেকের ভাগ্য নির্ধারণ হবে ডায়মন্ড হারবারে। এছাড়া নজর থাকবে ভারতের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্র হিমাচলের টসিগঙ্গের দিকেও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে এভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন দেশটির সাধারণ ভোটাররা। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে শেষ হয়েছে ৪৮৬ সংসদীয় আসনের ভোট। শনিবার উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ৫৭ সংসদীয় আসনে মিটে যাবে ৭ দফার ভোট পর্ব। বিশ্লেষকরা বলছেন, শনিবার উত্তরপ্রদেশের বারাণসী, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার, হিমাচল প্রদেশের টসিগঙ্গের দিকেই সবার নজর থাকবে, কেননা বারাণসীতে ভাগ্য নির্ধারিত হবে মোদীর। ওদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের ভাগ্য নির্ধারিত হবে ডায়মন্ড হারবার থেকে। হেভিওয়েট প্রার্থীর জন্য নয়, বরং ভৌগোলিক কারণে নজর থাকবে সমতল থেকে প্রায় ১৫,৫০০ ফুট উঁচুতে ভারতের সবচেয়ে উঁচু ভোট কেন্দ্রের দিকে। ৬২ জন ভোটারের কেন্দ্র এটি। ২০১৯ সালে শতভাগ ভোট পড়ার রেকর্ডও ওই এলাকার ঝুলিতেই। ভারতের ২৮টি রাজ্য, ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ৩৬টি প্রশাসনিক অঞ্চলে দীর্ঘ ৪৭ দিনের ভোট পর্ব শেষ হবে শনিবারই। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে ৭ দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আয়োজন শুরু করে নির্বাচন কমিশন। গেল ৬ দফায় গড়ে ভোট পড়েছে ৬৬%। ফল প্রকাশ হবে ৪ জুন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে।
বিশ্বের বৃহত্তম ভোট উৎসব এবং নিঃসন্দেহে ভারতের ৯৭ কোটি ভোটারদের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই উৎসবের ৭ ধাপের শেষ ধাপের ভোট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি উত্তর কলকাতার এন্টালির একটি ভোট কেন্দ্রে রয়েছি। আমি সহকর্মীকে বলবো যে ভোট দিতে গণতান্ত্রিক উৎসব প্রয়োগের যে উৎসবে সামিল হয়েছেন নারী পুরুষ সকলেই, সকাল থেকেই কিন্তু দীর্ঘ লাইনে আমরা এই ভোট দেখেছি। আপনারা জানেন যে এই জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই ভোট উৎসবটি কত গুরুত্বপূর্ণ এবং সে কারণে নিরাপত্তাজনিত কারণেই এই ৭ ভাগে ভাগ করা হয়েছে। আজকে ৮টি রাজ্যের ৫৭টি সংসদীয় আসনে ভোট হচ্ছে। নিঃসন্দেহে আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গেও কিন্তু একই রকম ভাবে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গের ৯টি সংসদীয় আসনে ভোট হচ্ছে। কলকাতার আশেপাশে অঞ্চলগুলোতে ভোট হচ্ছে। আপনি জানেন যে আজকের এই ভোটে পশ্চিমবঙ্গ ছাড়াও সবার নজর থাকবে উত্তরপ্রদেশের বারাণসীতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে একই রকম ভাবে আমরা জানেন যে হিমাচল প্রদেশে সবচাইতে উঁচু ভোট কেন্দ্র টিংসং রাং, সেখানে ১৫,০০০ ফুট উঁচু সমতল থেকে এই ভোট কেন্দ্রে যেখানে মাত্র ৬২ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, সেখানেও কিন্তু নজর থাকবে, কারণ ভৌগোলিক কারণে সেই আলোচনায় রয়েছে ইতিমধ্যেই। একই সঙ্গে আপনারা জানেন যে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যে রাজনৈতিকভাবে যার প্রভাব এবং সর্বভারতীয় ক্ষেত্রে যার পরিচিতি, সেই ডায়মন্ড হারবার থেকে কিন্তু লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেও কিন্তু আজকে সর্বভারতীয় ভোটারদের নজর থাকবে। আপনি জানেন যে এই ভোট উৎসব, আমি শুরুতেই বলেছি যে নিরাপত্তার কারণে, ভৌগোলিক কারণে, কারণ আপনি জানেন যে প্রায় ৯৭ কোটি ভোটার, এত সংখ্যক ভোটারের উপস্থিতি এবং এই ভোট সুষ্ঠুভাবে করতে গেলে যে ধরনের আয়োজন করতে হয়, সেই আয়োজন করতে গিয়েই কিন্তু ৭ দফায় ভোট বিন্যাস করা হয়েছে। নিরাপত্তা একটি বড় ইস্যু। আপনি জানেন যে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও প্রত্যেক রাজ্যে রাজ্য বাহিনী, রাজ্য পুলিশের সদস্যরাও কিন্তু একই রকম ভাবে কাজ করছেন। তো সব মিলিয়ে এখন সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। কোন রকম বিরতি ছাড়াই ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আপনি জানেন যে এই এখনো পর্যন্ত শুধু একটা দুটো কেন্দ্র ছাড়া সমস্ত কেন্দ্র থেকেই, সংসদীয় আসন থেকে বা ভোট গ্রহণ কেন্দ্র থেকে কিন্তু কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। তবে কিছু জায়গায়, যেমন আমি এই যে ভোট গ্রহণ কেন্দ্রটিতে রয়েছি, সেখানে ইভিএম মেশিন কিছু সময় খারাপ থাকার ফলে ভোট গ্রহণ শুরু কিছুটা বিলম্ব হয়। সব মিলিয়ে আমাদের নজর থাকবে ১৮তম লোকসভা নির্বাচনের ৭ম দফার শেষ দফার ভোট শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে এবং শেষের দিকেও আমাদের নজর থাকবে। তো এই ছিল আমার কাছে ভোট সংক্রান্ত খবরের আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রধান শুক্রবার একটি সংলাপে অংশগ্রহণ করেছেন। ২০২২ সালের পর এটি তাদের মুখোমুখি প্রথম বৈঠক। সিঙ্গাপুরের একটি বার্ষিক প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তার চীনা প্রতিপক্ষ দং জুনের সঙ্গে এই বৈঠকে বসেন। জো বাইডেন এবং শি জিনপিং নভেম্বরে দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনের সামরিক আলোচনা আবার শুরু করতে সম্মত হলে এই বৈঠক আয়োজিত হয়। তারা তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার নানামুখী চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। এদিকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৃহস্পতিবার সকালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন অ্যান্তনিও গুতেরেস। এদিন সন্ধ্যায় নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ যেখানে বাংলাদেশের প্রশংসা করছেন, সেখানে বিদেশের মাটিতে বসে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি এবং জামাত এখন কি করে, বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ করেছে। ওই এজেন্টদের কাজ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো এবং এখানকার সরকারের কাছে কিংবা আইন প্রণেতাদের কাছে তারা নানা ধরনের বিভ্রান্তিমূলক খবর পাঠায়।
যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা যোগাযোগের মধ্যে আছি। সাম্প্রতিক সময়ে যখন ডোনাল্ড লু বাংলাদেশে সফরে গিয়েছিলেন তখন আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম এবং যেহেতু বিষয়টি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে, আমাকে ডোনাল্ড লু যেটি বলেছিলেন সেটি হচ্ছে বিষয়টির উপর তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চের কোনো হাত নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, অপরাধ করে কেউ রেহাই পাচ্ছে না, কিন্তু বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারও করেনি, কারণ জিয়া হত্যায় সবচেয়ে লাভবান হয়েছিলেন বেগম খালেদা জিয়া। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন ফয়সাল আহমেদ পিয়াস। আপনাকে ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।